আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, মাধ্যমিক স্কুল এবং কারিগরি প্রতিষ্ঠানের ন্যায় মাদ্রাসায়ও শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়ার জন্য মাদ্রাসা অধিদপ্তর থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অনেকের অনেক প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো সে বিষয়ে একটু পরিষ্কার করার জন্য আজকে এই ভিডিওটা করা। আশা করি এই ভিডিওটা দেখলে ইএফটি সম্পর্কে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরুতে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দেওয়া নোটিশটি দেখে নেব। নোটিশটি হলো, বিষয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন, হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণ ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে G2P পদ্ধতিতে সরাসরি নিজ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। তৎপ্রেক্ষিতে অনলাইন এমপিও সিস্টেমের প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের তথ্যসমূহ আবশ্যিকভাবে সঠিক থাকতে হবে। শিক্ষক কর্মচারীগণের তথ্যাদি সংযুক্ত ছক অনুযায়ী পূরণপূর্বক স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা ও সফট কপি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রধানগণ তথ্যসমূহ সংগ্রহ ও সংরক্ষণ করবেন। উল্লেখিত ছকের তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রধানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সফটওয়্যারের লিঙ্ক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। সকল তথ্য সঠিক না থাকলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক কর্মচারীগণের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এমত অবস্থায় সংযুক্ত ছকের তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে আগামী 31/8/2026 তারিখের মধ্যে প্রস্তুত রাখার জন্য মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই হলো নোটিশ। এখানে কয়েকটি কথা গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কথা হলো, শিক্ষক কর্মচারীগণের তথ্যসমূহ আবশ্যিকভাবে সঠিক থাকতে হবে। এই যে একটা কথা বলছে, তথ্য সঠিক বলতে কি বোঝাচ্ছে? তথ্য সঠিক মানে হলো আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডিতে যে তথ্য আছে, নাম, বাবা মার নাম, বানান, একই রকমের নাম, বানান, এগুলো জন্ম তারিখ আপনার সনদেও থাকতে হবে এবং সেই একই রকমের তথ্য আপনার এমপিও শিটেও থাকতে হবে। এরপরে আর একটা কথা এখানে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে সফট কপি আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে যে ছকটা আপনার স্বাক্ষর দিয়ে ছক পূরণ করে জমা দিবেন, এটার আবার সফট কপি আপনি কম্পিউটারে এই ফর্মটা পূরণ করে নিজের কাছে রাখবেন, কম্পিউটারে বা আপনার মোবাইলে রাখবেন। এই সফট কপি আপনার কাছে রাখতে হবে এবং এর সফট কপি প্রতিষ্ঠান প্রধানের কাছেও দিতে হবে। অনেকে যেটা মনে করেছে যে শুধু হার্ড কপি না, এটা হার্ড কপি এবং সফট কপি উভয়টাই প্রতিষ্ঠান প্রধানকে দিবেন এবং নিজের কাছে সংরক্ষণ করবেন। এরপরে আপনার কারিগরিতে যেমন তারা মেমিসের মাধ্যমে আপলোড দিয়েছে এবং যারা স্কুলের শিক্ষক রয়েছেন তারা এমইস সফটওয়্যারের মধ্যেই এই তথ্যগুলো আপলোড দিয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসার জন্য যেটা করা হবে সেটা হলো মেমিস সফটওয়্যারে সেখানেই এই ইএফটির জন্য অপশন দেওয়া হবে, সেই ইএফটির ওখানে গিয়েই শিক্ষকদের তথ্যগুলো আপলোড দিতে হবে। আর এই বোল্ড কালার করে যেটা দেওয়া আছে যে ইএফটিতে যদি তথ্যগুলো সঠিক না থাকে সেক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে বেতন ভাতা রয়েছে সেটা জমা হবে না। আপনারা জানেন এর আগে স্কুলগুলোতে শিক্ষকদের 6 মাসের মতো বেতন বন্ধ ছিল, অনেকের 2 মাস। তথ্যগুলো সঠিকভাবে আপলোড না দিতে পারার কারণে এই সমস্যাগুলো হয়েছে।
তো আসুন এখন আমরা দেখে নেই যে ছকটা আমাদের কিভাবে পূরণ করতে হবে এবং এই ছকে কি কি আছে। ছকের প্রথমেই দেওয়া আছে মাদ্রাসার নাম ও ইন নাম্বার, তারপরে মাদ্রাসার অধ্যক্ষ বা সুপারের মোবাইল নাম্বার, এরপরে 1 নম্বরে ইন্ডেক্স নং। ইন্ডেক্স নংটা আপনি ইংরেজিতে লিখবেন সাথে প্রিফিক্স সহ। এখন প্রিফিক্সটা কি? আপনারা এমপিও শিটে দেখবেন আপনাদের ইন্ডেক্স নাম্বারের শুরুতে কিছু অক্ষর আছে, ডি, এ, এন, এম, এই টাইপের অক্ষর আছে। এই অক্ষর সহ ইন্ডেক্স নংটা ইংরেজিতে লিখতে হবে। এরপরে 2 নম্বর ঘরে সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেটে অথবা এমপিও শিটে নাম একরকম, জাতীয় পরিচয়পত্র একরকম। সেক্ষেত্রে আপনার সবগুলোর নামের বানান সেম তৈরি করতে হবে। তৈরি করার পরে অবশ্যই এখানে যে তথ্য দিবেন সেই তথ্যটা জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকতে হবে। এই যে আবেদনকারীর নাম ইংরেজিতে, ইংরেজি বানানটা ইভেন আপনার ডট সহ সেটা জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে এখানে সেভাবে লিখতে হবে। বাংলা নামটাও জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে লিখতে হবে। পিতার নাম, মাতার নাম ইংরেজি ও বাংলায় এটাও জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে লিখবেন। আমাদের এনআইডি কার্ডে সাধারণত পিতামাতার নামটা বাংলায় থাকে। এরপরে জন্ম তারিখ ইংরেজিতে লিখতে হবে, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর। এটা DDMMY দিয়ে লেখা আছে। এবং এক্ষেত্রে একটা কথা তারা বলে দিয়েছে, এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র ও দাখিল সমমান সনদে জন্ম তারিখ একই হতে হবে। অর্থাৎ আপনার লেখাপড়ার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে আপনার এনআইডিতেও একই জন্ম তারিখ থাকতে হবে এবং এমপিও শিটের জন্ম তারিখটাও একই হতে হবে। তাহলে যাদের এক নাই তারা কি করবেন? অথবা এই যে জাতীয় পরিচয়পত্র অনুসারে নাম দিতে বলছেন, আপনারা কি করবেন? যাদের সনদ বাংলা নাই, মানে ইংরেজি নাই, তারা কি করবেন? তারা হচ্ছে শুরুতেই আপনি সনদটা ইংরেজি করতে দিবেন। আপনি যে প্রতিষ্ঠান থেকে দাখিল বা সমমান পরীক্ষায় পাশ করছেন সেখান থেকে আবেদন করবেন। এটা সহজ এবং ঝামেলাহীন। ইংরেজি করার পরে আপনি যদি আপনার সনদে যদি ভুল থাকে সেটা তো ইংরেজি করার সময় ওটা একবারে সংশোধন করে আপনি আবেদন করবেন। এরপরে ইংরেজি করার পরে যদি ভোটার আইডিতে আপনার নাম ভুল থাকে তাহলে আপনি ভোটার আইডি সংশোধন দিবেন। আপনার সনদ আর ভোটার আইডি যখন সেম হবে, এরপরে যদি আপনার এমপিও শিটের নামের বানান আলাদা থাকে বা ভুল থাকে তখন আপনি এমপিও শিট সংশোধনের জন্য আবেদন করবেন। এটা ওই মেমিসের মধ্যে অনলাইনে আবেদন করা যায়। তাহলে যখন আপনার সনদ, আপনার ভোটার আইডি, এরপরে হলো এমপিও শিটের সব নামের বানান একই হয়ে গেল, জন্ম তারিখ একই হয়ে গেল, তারপর আপনি ইএফটি ফর্ম পূরণ করবেন। আশা করি তখন আর কোনো সমস্যা হবে না। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, অনেকে স্মার্ট আইডি নিয়েছেন, অনেকে নেন নাই। যাদের 17 ডিজিট আছে তারা 17 ডিজিটটা লিখবেন, আর যারা স্মার্ট আইডি কার্ড নিয়েছেন তারা স্মার্ট আইডি নাম্বার এখানে দিবেন। আর এই ফর্মের নিচে লেখা আছে যে আমাদের এখানে এনআইডির ফটোকপি দিতে হবে এবং সর্বশেষ ও প্রথম এমপিওর ফটোকপি দিতে হবে। ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার বা কাভার পেজ যেটা, সেই কাভার পেজের ফটোকপি দিতে হবে। তাহলে আপনি যদি এখানে এই 10 ডিজিট অর্থাৎ স্মার্ট আইডি কার্ডের নাম্বার লেখেন ইংরেজিতে, তাহলে আপনি স্মার্ট আইডির ফটোকপি দিবেন। আর যদি আপনি 17 ডিজিটের এনআইডির নাম্বার লেখেন সেক্ষেত্রে আপনি সেই পুরাতন এনআইডির ফটোকপি দিবেন। তারপরে মোবাইল নাম্বার, এই কথাটা অনেকে বুঝে না। অনেকের মোবাইল নাম্বার যেটা অনেক শিক্ষক চালান, দেখা গেছে যে ওনার মোবাইল নাম্বারটা ওনার ছেলের ভোটার আইডি কার্ড দিয়ে বা ওনার ওয়াইফের ভোটার আইডি কার্ড দিয়ে, এরকম আছে যে নিজের ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন নাই, এরকম আছে। সেক্ষেত্রে এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। মোবাইল নম্বরটি আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিবেন ইংরেজিতে, সেই মোবাইল নম্বরটি অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে। পদবি লিখবেন ইংরেজিতে। এই পদবির ব্যাপারে একটা কথা বলতে চাই, অনেক শিক্ষক অনলাইনের খোঁজখবর না রাখলে এই ব্যাপারটা তারা জানেন না। সেটা হলো 2022 সালের পরে
অধিদপ্তর একটা নোটিশ জারি করে, সেখানে পদবীর নামে কিছু পরিবর্তন নিয়ে আসে তারা। যেমন ইবতেদায়ী শিক্ষকরা অনেকে আগে জুনিয়র ইবতেদায়ী শিক্ষক লিখতেন, এখন সেই নামগুলো হয়ে গেছে শুধুমাত্র ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী মৌলভী। এরকম পদের নামটা কি হবে, এবং আপনার এই পদের নাম সেখানে দেওয়া আছে এবং পদের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, এবং আপনি যেই পদে চাকরি করছেন এই পদের আপনার বিষয়ের নামটা কি হবে। হ্যাঁ, আমরা দেখেছি কারিকুলাম পরিবর্তনের বিষয় পরিবর্তন হয়েছে অনেক সময়, তবে বর্তমান সময়ে আপনি বিষয়টা কি লিখবেন সেই বিষয়ের নামটাও সেখানে দেওয়া আছে। এবং অনেকের বিষয় নেই, সেক্ষেত্রে যাদের বিষয় নেই তারা এখানে নুল লিখতে হবে, এবং এখানে যেভাবে দেওয়া আছে এভাবে ইংরেজিতে লিখে দেবেন। তারপরে বেতন কোড, এরপরে যোগদানের তারিখ। অনেকে প্রশ্ন করেন যে যোগদানের তারিখ কবে দিবেন, যেদিন থেকে আপনি ডিউটি শুরু করেছেন সেই দিন, নাকি আপনার এমপিও যেদিন থেকে হয়েছে সেই দিন। এটার উত্তর হলো, আপনি নিয়োগপত্র হাতে পাওয়ার পরে আপনি যখন যোগদানপত্র দিয়েছেন সেখানে আপনি যেই তারিখ থেকে ডিউটি শুরু লিখেছেন সেই তারিখটাই হলো আপনার যোগদান তারিখ। তারপরে এমপিওর তারিখ। এমপিওর তারিখ হলো আপনি যেই মাসে প্রথম এমপিও পেয়েছেন সেই মাসের 1 তারিখ থেকে হলো আপনার এমপিও তারিখ। এবং সর্বশেষ 11 নম্বর ঘরে ব্যাংকের তথ্যাদি ইংরেজিতে। ব্যাংকের নাম, এক্ষেত্রে একটা জরুরি কথা হলো এই, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম, আপনার সনদে যেই নাম, এমপিও শিটে যেই নাম, সেই একই নাম এই ব্যাংকে থাকতে হবে। তো আপনি যে ব্যাংক থেকে টাকা পান প্রত্যেক মাসে, এমপিও পান, সেই ব্যাংকের নাম লিখবেন, শাখার নাম লিখবেন, এবং সবগুলো তথ্য ইংরেজিতে লিখতে হবে। তারপরে ব্যাংক হিসাবের নাম। ব্যাংক হিসাবের নাম, এই ব্যাংক হিসাবের নামটাই কিন্তু আপনার এমপিও শিটের নামের সাথে মিল থাকতে হবে। যদি কারো মিল না থাকে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনার কাগজপত্র দিয়ে এই নামটা সঠিকভাবে ব্যাংকে লিখে নতুন চেক বই নিয়ে আসবেন। তারপরে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। অনেকে যারা আগে অ্যাকাউন্ট, তাদের অনেকের 4 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার ছিল, অনেকের 6 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার ছিল। বর্তমানে কিন্তু কারো সেই পুরাতন অ্যাকাউন্ট নাম্বার নাই, বর্তমানে সবার সেই নাম্বারের সাথেই নতুন একটা নাম্বার সেটা অ্যাসাইন করা হয়েছে। বর্তমানে আপনারা এমপিও শিটে বা আপনারা যে বিল করেন সেই বিলের মধ্যে এই নাম্বারটা লেখা হয়। সেই ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে ইংরেজিতে লিখবেন, এবং শাখার রাউটিং নম্বর, যদি এটা ইন্টারনেট থেকে খুঁজে না পান আপনি সংশ্লিষ্ট ব্যাংক যেখান থেকে টাকা তুলেন ওই শাখা থেকে জেনে আসবেন এবং সেই রাউটিং নাম্বারটা এখানে লিখবেন। এরপরে হলো সবগুলো লেখা শেষ করে এটা প্রিন্ট কপি বের করে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করে এই হার্ড কপিটা আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিবেন, এবং এটা স্ক্যান করে সফট কপি অথবা আপনার যে ওয়ার্ড ফাইলটা আছে এইটাই সরাসরি আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিবেন। এবং এটার সাথে যেটা আপনাকে জমা দিতে হবে এনআইডির ফটোকপি, তারপরে আপনি যেই মাসে প্রথম এমপিও পেয়েছিলেন সেই মাস এবং রানিং সর্বশেষ যে মাস এই মাসের এমপিওর ফটোকপি, তারপরে ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার কাভার পেজ। এই প্রথম পাতার কাভার পেজ নেওয়ার অর্থ হলো এই চেক বই যেটা ডিজিটাল চেক বই, এইখানে আপনার নাম টাইপ করা থাকবে, অ্যাকাউন্ট নাম্বার টাইপ করা থাকবে, ব্যাংকের শাখার নাম, রাউটিং নাম্বার, সব ওই একটা নাম্বারের মধ্যে চেক বইয়ের প্রথম পাতাতে এগুলো থাকে। এটার এই কাভার পেজটার ফটোকপি এগুলো দিতে হবে, সাথে 1 কপি ছবি দিতে হবে, সদ্য তোলা ছবি, যেটা আপনার কারিগরিতে লেগেছে, অন্যদের ক্ষেত্রে লেগেছে। এই হলো বিষয়। তো আশা করি দীর্ঘ 1 মাস 10 দিন সময়, এই সময়ে সবাই সুন্দরভাবে আপনাদের কাজটা গুছাবেন, তারপরে এটা রেডি রাখবেন। আশা করি সবাই সুন্দরভাবে এটা জমা দিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি। হয়তোবা কথাগুলো একটু দ্রুত বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে নিয়মিত ভিডিও করে অভ্যাস নেই, আর স্ক্রিনের সামনে কথা বলা একটু জটিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।